ও জুয়েল নামের দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকেল 5:30টার দিকে সুতি খালপাড় বালুর মাঠে এই ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহতরা সন্ত্রাসী। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে 2টি অস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করে। সে সময় 5 পুলিশ সদস্য আহত হয় বলেও পুলিশ জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ সুমিত। 4টি হত্যা মামলা সহ 8টি মামলার আসামি সালাউদ্দিন ও তার সহযোগী জুয়েলকে নিয়ে বালুরমাঠ এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে শুরু হয় বন্দুকযুদ্ধ। সে সময় গুলিবিদ্ধ হয় যাত্রাবাড়ি থানার 5 পুলিশ সদস্য সহ সালাউদ্দিন ও জুয়েল। পরে তাদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিন ও জুয়েলকে মৃত ঘোষণা করে। শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ি থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী জোনের ডিসি। আমির হত্যা, আলমগীর এবং মঙ্গল হত্যা, এই 3টা মামলায় সে নিজে 164 করে এবং এই 164-এ সে জুয়েলকে ম্যাক্সিমাম সহযোগী হিসাবে জুয়েল ছিল। তিনি জানান, যাত্রাবাড়ি এলাকায় ছিনতাইয়ের পরিকল্পনার সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এরপর অস্ত্র উদ্ধারে সুতির খালপাড় এলাকায় গেলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সে বালুর মাঠের একটা ওয়ালের মতো একটা প্লট আছে, ওই প্লট থেকে ওখানে যে ইটের খোয়া আছে বস্তা সহ, ওর ভিতর থেকে যখন অস্ত্র বের করে তখন তার সহযোগীরা আমাদের পার্টিকে লক্ষ্য করে গুলি করে, তখন আমাদের পার্টিও গুলি করে এবং গুলি করার পরে গুলিবিদ্ধ হয় সালাউদ্দিন এবং জুয়েল গুলিবিদ্ধ হয়। নিহত 2 সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। সোনা ও ডলার চোরাচালান এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2টি চক্রের 6 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাভার এলাকা থেকে আটক করা হয় পুলিশের এএসআই ফাজিকুল ইসলাম ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক রেজাউল হক সহ 5 জনকে। আর শনিবার দুপুরে আশুলিয়া থেকে আটক করা হয় চোরাচালান চক্রের মূল হোতা টাঙ্গাইলের বহরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুরকে। আসিফ সুমিতের আরেকটি রিপোর্ট। শুক্রবার রাতে যশোর থেকে চোরাচালানের সোনা আর ডলার নিয়ে ঢাকায় ফেরার পথে সাভার থেকে অপহরণ করা হয় শামসুল আর খোকনকে। আর এই অপহরণের নেতৃত্ব দেয় সাভার থানার এএসআই ফাজিকুল ইসলাম। সহযোগী ছিল এক সাবেক সেনা সদস্য সহ 3 জন। সে সময় হাতে নাতে আটক করা হয় ওই 2টি চক্রের 5 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, যার একটি এএসআই ফাজিকুলের সরকারি পিস্তল। এছাড়া উদ্ধার করা হয় 11 রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র। র্যাব 4-এর একটি আভিযানিক দল তাদের তৎপরতা শুরু করে এবং রাতেই তারা বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। অপহরণ হওয়ার সময় ডলার এবং স্বর্ণ চোরাচালান পাচারকারী চক্রের একজন সদস্য শামসুল, তাকে অপহরণের সময় হাতে নাতে অপহরণ চক্রের 4 জনকে আটক করতে সক্ষম হয় র্যাব। শনিবার বিকেলে র্যাব হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে মিডিয়া উইং এর পরিচালক বলেন, অপহরণকারী ও চোরাচালান চক্রের অন্য সদস্যদের আটকে তৎপরতা চলছে। এই যে ডলার এবং স্বর্ণের যে মূল মালিক, এই ডলার এবং স্বর্ণ পাচারকারী দলের প্রধান সবুর চেয়ারম্যানকে আজ দুপুর 1:30টার সময় সাভার থেকে দুপুর 1:30টার সময় আশুলিয়া থেকে আটক করা হয়। শুক্রবার রাতের অভিযানে আহত হন র্যাব 4-এর ক্যাপ্টেন নাহিদ। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ডলার এবং স্বর্ণের মালিক ছিল আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। উপমহাদেশ ও পশ্চিমে ইসলাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শীর্ষ অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাংলাদেশি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি। সম্প্রতি ইন্টারনেটে জাওয়াহিরির ছবি দিয়ে প্রচারিত এক অডিও বার্তায় এই আহ্বান জানানো হয়। তবে বক্তব্যটি জাওয়াহিরির কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এতে বলা হয়, বাংলাদেশ আজ এমন এক ষড়যন্ত্রের শিকার যাতে ভারতীয় এজেন্ট, পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত সেনা নেতৃত্ব এবং বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষমতা লোভী রাজনীতিবিদরাও জড়িত। বাংলাদেশকে বিশাল এক জেলখানা হিসেবে উল্লেখ করে অডিও বার্তায় আরো বলা হয়, এদেশের মুসলিম উম্মাহরা যখন তখন ধরপাকড়ের শিকার হচ্ছে। ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় হাজার হাজার মানুষকে হত্যা করে সরকার প্রায় 100 মানুষের মৃত্যুর হিসেব দেখিয়েছে বলে অভিযোগ করেন জাওয়াহিরি। এই ঘটনায় নির্বিকার ভূমিকার জন্য গণমাধ্যমগুলোরও সমালোচনা করেন তিনি। তবে এ বিষয়ে পুলিশ ও র্যাবের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হয়নি। ডাক্তারদের কমিশন বাণিজ্যের নামে প্রাইভেট প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা নিঃস্ব করছেন অসহায় রোগীদের, যাদের বেশিরভাগই গ্রাম থেকে আসা নিম্ন আয়ের মানুষ। তবে এসব প্রতিষ্ঠানের মালিকদের দাবি,
তারা মাঝে মাঝে বিনামূল্যে সেবাও দিয়ে থাকেন, কিন্তু বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। ২১-এর ক্যামেরায় ধরা পড়ে ধোঁকাবাজি আর প্রতারণার সেই চিত্র। মাহমুদ হাসানের ক্যামেরায় ফারুক হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ঢাকা ল্যাব নামে এই প্রতিষ্ঠানের কর্ণধার নিজেও একজন চিকিৎসক। অন্য চিকিৎসকের রেফারেন্সে আসা রোগীর পরীক্ষার মোট টাকার একটি অংশ দিতে হয় ওই ডাক্তারকে, না হলে গোটাতে হবে ব্যবসা। যদিও তিনি বলেন অনেক রোগীকে বিনা খরচেই দেয়া হয় স্বাস্থ্য নিরীক্ষা। আমাদের এখানে কিন্তু একটা নিয়ম আছে, আমরা টাকার সমস্যার জন্য কোনো রোগীকে ফেরত দিই। কিন্তু ২১-এর ক্যামেরায় ধরা পড়ে ভিন্ন ঘটনা। এই ল্যাবেই দেখা মেলে পাবনার সাতিয়া থেকে আসা এক পরিবারের। মেয়ের পায়ে বাতের ব্যথা কারণে দুটি পরীক্ষা করাতে দিতে হয়েছে ৪,০০০ টাকা। ঢাকায় ৩ দিন থাকা সহ আরো খরচ হয় ৫,০০০ টাকা, অথচ তার মাসিক আয় ৩ থেকে ৪,০০০ টাকা। পরে কাজ করে কি তাদের কাজ করে কুলো রক্ত টেস্ট করাবি, পরীক্ষা করলে কুলি বলে, তারপরে রক্ত রিপোর্ট দিয়ে ওষুধ লিখে দিবি, ওষুধ লিখে কাজ হবে। এক্সো যে সময় লিখলো, বললাম যে স্যার এই এক্সো গুলো তো এখানে হবে আমার জানার শর্তে। উনি বলে যে এখানে এক্সো হবে না, আপনারা বাইরে যান। উনি কার্ড দিল, এই কার্ড অনুসারে চলে আইছে। সন্ধি নামে অন্য এক প্রতিষ্ঠানের দেখা মেলে ভোলার চর ফ্যাশনের আরেকটি পরিবারের। একই দশা তাদেরও। রোগী দেখানোর পরে বলছে এই জায়গায় আসতে, এই জায়গায় আসছি, এই জায়গায় আলট্রাসাউন্ড করাইলো, আর ওই ব্লাড পরীক্ষা করাইলো, প্রস্রাব পরীক্ষা করাইলো, করানোর পর আরো 6টা টেস্ট দিছে। এমন আরো হাজারো পরিবার এভাবেই নিঃস্ব হচ্ছেন প্রাইভেট প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারে রোগের পরীক্ষা নিরীক্ষার নামে অধিক মুনাফা আয়ের এই ব্যবসার কাছে। আর এদের সহযোগিতা করছেন কিছু ডাক্তার, ফলে মাঝে মাঝে তোপের মুখেও পড়তে হয় তাদের। ঢাকা ল্যাবেটে বেড়াইছে, তখন আমার ১,০০০ টাকা গেছে। তা আমরা কি গরিব মানুষ না? একদিন রিক্সা চালাই, সেই রিক্সার টাকা কি আমি এই জায়গায় দিব? তাহলে এই জায়গায় কেন আসি? আর এসব ডাক্তারদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় প্রশাসনিক কর্মকর্তাদের। যদি আমরা সমস্যার মূলে যাই, হ্যাঁ, তাহলে ওইগুলো আগে বন্ধ করা উচিত। একটা এখানে এক্সরে হয়, সেই এক্সরেটা যদি কেউ বাইরে করতে পাঠায়, আমরা প্রশাসনের তরফ থেকে তো বারবার বলছি এবং তাদেরকে নিয়ে মিটিংও করছি যে আপনারা এরকম পাঠাবেন না। এই পরিচালকের মতে সরকারি হাসপাতালে স্বল্প ব্যয়ে ভালো চিকিৎসা ও টেস্ট করার সুযোগ পেতে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ। গ্রাম অঞ্চল থেকে আসা রোগীদের সব তথ্য জানানো হচ্ছে নির্ধারিত বিভাগের মাধ্যমে। ফারুক হোসেন, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন দুদকের কাঠ গড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। স্বামী মহাজোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সেই সুবাদে প্রতিমন্ত্রীর স্ত্রী ও আত্মীয় স্বজনরাও এখন কোটি কোটি টাকার মালিক সহ একাধিক প্রতিষ্ঠানের কর্ণধার। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সঙ্গে নিয়ে আলমগীর হোসেনের ক্যামেরায় মাইনুল ইসলামের ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের দুর্নীতির সাক্ষী কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড। তার স্ত্রীর মালিকানাধীন গঙ্গামতি লিমিটেড কোটি কোটি টাকার কাজ করেছে কোনো ধরনের অভিজ্ঞতা এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও। ফলাফল ৬ মাসের মাথায় ধসে যায় অসংখ্য উপকূলীয় বাঁধ। একটা করছে এইভাবে কভার নাই, তারে মানে মাটি কাটছে, মাটি কারণে এই অবদা খলকসায় ছুটে গেছে। সেখানে সেই বাড়ি বাদ শত শত একর জমি ফসল নষ্ট হয়েছে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীর স্ত্রীর মালিকানাধীন গঙ্গামতি লিমিটেডের মাধ্যমে প্রভাব খাটিয়ে যে কাজ নেওয়া হয়েছে, বছর না ঘুরতেই তার বেহাল দশা। আর বর্ষার মৌসুমে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য যে সুইচ গেট করা হয়েছে তাও এখন পুরোপুরি বন্ধ। বাঁধটি নতুন করে তৈরি করার জন্য পানি উন্নয়ন বোর্ডের মাঝে টেন্ডার হয়েছিল এবং কাজও শুরু হয়েছিল, কিন্তু অদৃশ্য কারণে অর্ধেক কাজ শেষ করেই তারা বিল তুলে নিয়ে গেছে। আমরা তো ঘরে গুলি বাইরে নাম তারি না, কারণ পানি জমে থাকে। সরকারের যদি কাজ করে এখানে এটা ঠিক মতো করে, তাহলে এটা বন্ধ হয় কিভাবে? মন্ত্রীর স্ত্রীর মালিকানাধীন ব্রিকফিল্ডে সরকারি খাস জমি থেকে এবং প্রাকৃতিক বন ধ্বংস করে কাটা হচ্ছে মাটি। ফিল্ডের ভেতর সাধারণ মানুষের জমি থাকলেও তাদের তা ভোগ দখল করতে দেয়া হচ্ছে না। এগুলো হলো যে আপনার ওই পানি উন্নয়ন বোর্ডের তো আমাদের এই আছে লিজ নেয় আছে আর কি। এই জমি জমা আমারই, অথচ আগে ভয়তে তো আমি কথাও করতে পারি না। এই যে বলছি এতক্ষণ না আমার জীবনে শেষ করে দিতে। তবে এর বাইরে তার স্ত্রীর নামে কলাপাড়ায় প্রত্যক্ষভাবে পরিচালিত অনেক ব্যবসা প্রতিষ্ঠানও আছে, অথচ হলফনামায় স্ত্রীর নামে দেখানো হয়নি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নাম।
এর সাথে আমাদের মন্ত্রীমণ্ডল বউ আর কি ভাবি আছে। 5 বছরে শুধু মন্ত্রীর পরিবারই নয়, দুর্নীতির মাধ্যমে সম্পদের ভান্ডার গড়েছেন আত্মীয় স্বজনরাও। বিল্ডিং এর কাজ কয় বছর? এই 2 বছর চলতেছে। 2 বছর। এর আগে কি ছিল? এর আগে এমনি মিল ছিল, এমনি ধান ভাঙাইতো। এখন মানে এইটা বিক্রি করার পরে এই অটো মিল হইতেছে। এমপি সাহেবের শুনছি ভাগ্নে হয়, উনি কিনছে বছর 2-3 হয়েছে মনে হয়। এর আগে ছিল মোনাজাত ব্যাপারী। তবে নিজ মুখেই স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানের কথা স্বীকার করেন মাহবুবুর রহমান। আমার ফুয়াতো বোনের ছেলে। তার এত পরিবর্তন কেমনে হইলো? এই মানে এটার উত্তর তো সে দিবে। গঙ্গামতির নামে যে কাজ হইতো, এই কাজগুলো কার নামে হইতো? তখন কে দায়িত্ব ছিল? গঙ্গামতিতে যারা যারা ডাইরেক্টর আছে তারা সবাই এটা পালন করতো। তার মধ্যে আপনার স্ত্রীর কি পোস্ট ছিল? আমার স্ত্রী ছিল, তার একটা অংশ ছিল। তো এই যে আপনার যে ব্রিক ফিল্ড বা এই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের অনেক জায়গা মূলত মাটিটা কেটে কাজ করছে, এটা আপনি এটা অভিযোগটাকে কি? এগুলো ভিত্তিহীন অভিযোগ। আর এলাকাবাসীর আশা, দুদক সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, পটুয়াখালী। টি-20 বিশ্বকাপ সফলভাবে আয়োজনে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক পর্যালোচনা সভায় এ আহ্বান জানান শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় আইসিসি ওয়ার্ল্ড টি-20 আয়োজনে বাংলাদেশের জাতীয় সাংগঠনিক কমিটির সদস্যদের সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে, তাই এবারের টি-20 বিশ্বকাপ আয়োজনেও কোনো সমস্যা হবে না। সমস্ত অপপ্রচারের ঊর্ধ্বে থেকে সফলভাবে টি-20 বিশ্বকাপ আয়োজনে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এতে কোনো সন্দেহ নাই। আর খেলায় ভালো করা মন্দ করা এটা অনেকটা ভাগ্যের উপরেও নির্ভর করে। অনেক সময় ভাগ্য যদি ভালো থাকে, যেমন এই 1 বল 1 রান দিয়েই তো আইসিসি আবার জিতলাম। আকরাম ওখানে উপস্থিত আছে। আবার কাজে আর কালকে আমরা ওই 1 বলে 2 রান 3 রান আমরা মিস করলাম। এটা আমাদের দুর্ভাগ্যই ছিল। পরপর দুটো খেলাই খুব একটা দুর্ভাগ্য। তবে আমার মনে হয় এটা একদিক দিয়ে ভালো আশীর্বাদ, কারণ এখন সবাই সতর্কও হবে আর আগামী খেলাগুলো এবং প্র্যাকটিসগুলো আরো ভালো হবে। বেশি জিতলে আবার মনে করতো যে জিতেই তো যাবো আর কি, সেই মানসিকতাটা থাকবে না। কাজে আরো কনফিডেন্স নিয়েই সবাই খেলবে। এবার আইএফএ শিল্ডের ফাইনালের সংবাদ। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ডের ফাইনালে দুর্দান্ত খেলেও কলকাতা মোহামেডানের কাছে হেরে রানার্স আপ হয়েছে ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে 5-4 গোলে হারে শেখ জামাল। বিস্তারিত জানাচ্ছেন মমিন রোহন।